সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো রমজান এবং মহিলাদের সুস্থতা নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ফেরদৌসি বেগমকে। প্রফেসর ফেরদৌসি বেগম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অবসের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। প্রফেসর ফেরদৌসি বেগম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই রমজান সবাই আমরা রাখবো ইনশাল্লাহ, এবং সুন্দর সুস্থভাবে রাখতে সবাই আমরা বদ্ধপরিকর। তো মহিলাদের ব্যাপারে আপনার কিছু সাজেশন আছে কি, এক্সট্রা কিছু? প্রথমে স্বাভাবিক কথাগুলো বলি যে একজন মহিলা কিভাবে রোজা রাখছেন। তো আপনার যেভাবে আমরা বলি যে সেহরি, ইফতার এবং রাতে আরেকবার খাওয়ার যে ব্যাপারটা আছে, সেগুলোর ব্যাপারে সুষম খাদ্য যেরকম আমরা খেতে বলি সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর সেহরি ইফতারের ঠিক পরপরই যেহেতু সারাদিন ডিহাইড্রেশন হচ্ছে, সুতরাং ওই সময়টায় পানি জাতীয় খাবার খাওয়া বেশি প্রয়োজন। এছাড়া আমরা স্বাভাবিকভাবে ইফতারের যে সমস্ত জিনিসগুলো খাই সেগুলোর সঙ্গে ফল যেন থাকে। পানি বেশি খাওয়ার কথা কেন বললেন? পানি খাওয়ার কথা বলছি কারণ হলো যে এমনিতেই তো পানির প্রয়োজন আছে শরীরে, গরমকাল ডিহাইড্রেশন বেশি হচ্ছে, সুতরাং পানির ব্যাপারে আমরা ইম্পর্টেন্স দিবই। আর মহিলাদের বিশেষ করে আমরা জানি যে ইউরিনে ইনফেকশনের চান্স অনেক বেশি, প্রবণতা বেশি থাকে, সুতরাং পানি খাওয়াটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটার পরিমাণ আমরা মিনিমাম বলি 10 থেকে 12 গ্লাস তরল খাবার তাকে খেতে হবে এই রাত্রের এই সময়টার ভিতরে, কারণ দিনই তো খাচ্ছেন। এটা গেল এক। দুই নম্বর বিষয় হচ্ছে যেহেতু একটা লম্বা সময় না খেয়ে থাকতে হচ্ছে, সুতরাং শেষের দিকে এসে হাইপোগ্লাইসেমিয়া, বিকালের দিকে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা খুলে বলি দর্শককে, রক্তে চিনির পরিমাণ কমে আসে, চিনির মাত্রাটা একটু কমে আসবে, এবং সেটা সবাই বুঝতে পারবেন কারণ বিকাল 4টার পর থেকে দেখবেন মাথাটা ধরে আসছে, অনেক কাজে কনসেন্ট্রেট করা যাচ্ছে না, মনোযোগ দেওয়া যাচ্ছে না। ওই সময়টা কিন্তু মহিলাদের ব্যস্ততার সময়, ইফতার বানানো। জি, তো সুতরাং ওইটা কাটানোর জন্য আমরা যেটা করব সেটা হলো শেষ রাতের খাবারে আমরা একটু চিনি জাতীয় খাবার রাখবো, দুধ খাবো, ফল খাবো, যাতে করে ওই জিনিসটা বিকেল বেলার দিকে চিনির সমস্যা, হাইপোগ্লাইসেমিয়াটা আমরা কাটিয়ে উঠতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি একজন মহিলা প্লাস স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এই সময়টাতে আপনি জানেন যে অনেক মহিলারই একটা প্রাকৃতিক একটা যে বিরতির একটা সময় আসে, যে মেনস্ট্রুয়েশন, এটা তারপর অনেকে ওমরা যেতে চান, কিন্তু দেখা যায় যে এই সময়টাতে কেউ আর এই রোজাটা ভাঙতে চান না, নষ্ট করতে চান না, যে ফরজ রোজা, ঠিক আছে কোনো একটা পদ্ধতি নিয়ে আমি রোজাটা চালিয়ে যাব, ওমরাতেও যাব, কেন আলাদা একটা সওয়াব এখানে পুণ্যের ব্যাপার। এই ব্যাপারে তারা কি করবেন? এটা অনেকেই করেন, বিশেষ করে ওমরায় যারা যাচ্ছেন তারা অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে আসেন যে কি করবেন। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কিছু ওষুধপত্র আছে যেগুলো খেয়ে এটা বন্ধ রাখা যায়। যেমন কিনা কেউ যদি পিল খেতে থাকেন তাহলে পিলটা যদি কন্টিনিউ করেন তাহলে তার পিরিয়ডটা হবে না। আর যারা পিল খান না তাদের জন্য আমরা সাধারণত প্রোজেস্টেরন ট্যাবলেট দিয়ে থাকি, নানান ব্র্যান্ডে বাজারে পাওয়া যায়। এগুলো রেগুলার খেতে হবে যতদিন আমরা বন্ধ রাখতে চাই। আচ্ছা, সেটা শুরু করবেন কবে থেকে, কি হিসাব করে? যে মনে করেন কারো 5 তারিখে কারো পিরিয়ড হওয়ার কথা, তিনি কবে থেকে শুরু করবেন? তাকে অন্তত 4-5 দিন আগে শুরু করতে হবে। এক্সপেক্টেড যে ডেট তার আমার মতে 1 সপ্তাহ আগে শুরু করে দেওয়া উচিত, কারণ there is no risk then। তাহলে সে রিস্ক ফ্রি ভাবে কাটাতে পারে, এবং এটা কন্টিনিউ করতে হবে যতদিন উনি চান, মানে উনি রমজান শেষ হওয়া পর্যন্ত। এই যে যারা খাচ্ছেন তারা তো অভ্যস্ত হয়ে গেছেন কিছুটা, আর যারা এই পিল জীবনে কোনোদিন খানো নেই, অনেক আছে, অনেক মহিলা, তো তাদের কি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? আমরা যারা কখনো পিল খান নাই তাদেরকে পিল রিকমেন্ড করব না। আচ্ছা, তাদের জন্য অন্য ব্যবস্থা আছে, আমি সেটাই বললাম, প্রোজেস্টেরন ট্যাবলেট। আচ্ছা, সেটা কোনো প্রোজেস্টেরন না, সেটা পিল না, সেটা আরেকটা হরমোন। পিলের মধ্যে আরেক বেসিক্যালি 2টা হরমোন মিলানো থাকে, এটা একটা হরমোন। সুতরাং এখানে এই সাইড এফেক্টটা কম হবে। জি জি, অনেক আছে একটু স্পটিং হয় এমনিতেই, তাতে কি রোজা ভেঙে যাবে মনে করেন? যে কোনো পিরিয়ডের ব্লিডিংই এটা নানান রকম কথা আছে এগুলো নিয়ে। সুতরাং যাদের এরকম হওয়ার ভয় আছে তারা আগেই চিকিৎসা করা উচিত, আগে আমাদের পরামর্শ নেওয়া উচিত যে উনি কিভাবে এটা সারবেন, কারণ এটা তো অনেক সময় একটা ডিজিজ পর্যায়ে পড়ে, অনিয়মিত মাসিক স্পটিং হওয়া। সুতরাং এটা অনিয়মিত মাসিক নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ সুস্থ জীবন অনুষ্ঠানটি নিয়ে।
কথা বলছিলাম প্রফেসর ফেরদৌসী বেগমের সাথে, আর আজকের বিষয় রমজান ও মহিলাদের কিছু সমস্যা নিয়ে। প্রফেসর ফেরদৌসী বেগম, বিরতির আগে কথা হচ্ছিল যে অনেক মহিলাদেরই অনিয়মিত মাসিক হয়, কিন্তু রোজা তো তারা ছাড়বে না, অনেকে আছে। এখন তাদের আপনি যাদের অনেকের কথা বলেছেন যে প্রজেস্টেরন বড়ি, যাদের অনিয়মিত মাসিক হয় তারা কি করবেন? তারা তাদের যে চিকিৎসাটা করছিলেন সেটা চালিয়ে যাবেন। আচ্ছা, অনিয়মিত মাসিকের জন্য যে চিকিৎসা করছিলেন সেটা চালিয়ে যাবেন। তবে এই মুহূর্তে যদি কারো হঠাৎ করে দেখা দেয়, তাহলে আমরা বলবো যে পুরো মাসে প্রজেস্টেরন বড়ি খেতে থাকেন। প্রজেস্টেরন সাইড এফেক্ট খুব কম, অলমোস্ট নেই। আর যারা উমরায় যাবেন তাদের জন্য একই কথা, আমি যেটা বললাম, যে যারা অলরেডি পিল খাচ্ছিলেন কিংবা আগে খেয়েছেন, যাদের সমস্যা নাই, তারা পিল খেতে পারেন। আচ্ছা, পিলটা মানে প্রজেস্টেরন বড়ির তুলনায় কম পয়সায় সম্ভব আর কি। আচ্ছা আচ্ছা, এবং এটা রেগুলার হাতের কাছে পাওয়া সম্ভব। আর প্রজেস্টেরন বড়ি তো খেতেই পারেন, এটা যে কোনো মহিলা শুরু করতে পারেন। বাংলাদেশের নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সঙ্গে সঙ্গে একজন গৃহিণীও, ইফতার বানাতে হয় নিজের হাতে, তো কিভাবে একটা ইফতারের প্লেট সাজাবেন আপনি? ইফতারের প্লেট সাজানোর সময় দুটো কথাই মনে রাখতে হবে। একটা হচ্ছে যে অবশ্যই ডাক্তার হিসাবে আমার পুষ্টিগুণ সম্পন্ন সেটা খেয়াল রাখতে হবে, সুষম যতটুকু করা যায় ততটুকু। ইন অ্যাডিশন রুচি, সবাইকে সব কিছু খাওয়ানো সম্ভব নয়, এবং এক একটা বাড়ির টেন্ডেন্সি থাকে এক এক ধরনের খাবার খাওয়া, সুতরাং তার ভিতরে যতটুকু অ্যাডজাস্ট করা সম্ভব। তবে এটা মনে রাখতে হবে, আমি প্রথমেই বলেছি, যথেষ্ট পানীয় যেন থাকে, যেন শরবতের ব্যবস্থা থাকে। খেজুর একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব গুরুত্বপূর্ণ, রোজার সঙ্গে খুব সম্পর্কিত। হ্যাঁ, খুব সম্পর্কিত। এবং আমরা বলি যে রাসূলুল্লাহ সুন্নাত, উনি যেহেতু শুরু করতেন রোজা ভাঙতেন খেজুর দিয়ে, সুতরাং এটা খাওয়া যাবে। এটার পুষ্টিগুণ অসম্ভব বেশি। আপনার সুগারের কনসেন্ট্রেশন খুব হাই, অনেকগুলো ভিটামিনস আছে যেগুলো পানি ধরে রাখে অনেকক্ষণ। তো সুতরাং খেজুর দিয়ে আমরা শুরু করব অবশ্যই। এছাড়া ফলের মধ্যে আজকাল তো ফলের কোনো অভাবই নাই বাজারে, যদিও অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু তারপরেও আমরা বেঁচে খাচ্ছি। তো সুতরাং ফলটা রাখতে হবে। এছাড়া রুচি মতো পেঁয়াজি বেগুনি যে আমরা বাদ দিব, ছোলা ভাজি বাদ দিব, ট্র্যাডিশনালি আমরা খেয়ে এসেছি, তবে আন্দাজ মতো খেতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তেল কম দিয়ে আমরা করতে পারি। আর অ্যাজ এ হোল যদি আমরা পরিমাণ কম খাই, আমরা সবসময় বলি যে পেট শেষে না খেয়ে পেট ভরে খান। এছাড়া আমাদের বাংলাদেশি কালচারে যেটা আছে সেটা হলো চিড়া, দই, কলা এগুলো খাওয়া। সুতরাং এক এক দিন এক এক রকম করে ইফতারি দিবেন। জি, আর ফলটা যে সবসময় ফল হিসাবেই কেটে খেতে হবে তা না, আমরা অনেক রকম চাট বানিয়ে খেতে পারি, কাস্টার্ড বানিয়ে, পুডিং বানিয়ে, নানাভাবে খাওয়া সম্ভব। ভেজিটেবলের কিছু করেন আইটেম আপনি? ভেজিটেবল তো আপনার পেঁয়াজি বেগুনিতে চলে আসলো, অনেক কিছু এক্সট্রা, অনেক কিছু তো ভেজিটেবল দিয়ে করা যায়। এছাড়া আমাদের যেমন ধরেন আমরা নুডলস তৈরি করি, নুডলসের ভিতরে অনেক রকম ভিটামিন দেওয়া যায়, তারপরে পাস্তা তৈরি করা হয়। এছাড়া আজকাল আমরা চিড়ার পোলাও তৈরি করি অনেকে, যার ভিতরে কিনা নানান রকম ভেজিটেবল দেওয়া সম্ভব। ফ্রাইড রাইস, বাসায় তৈরি হালিমও কিন্তু খুব একটা উপকারী জিনিস, অনেক রকম ডাল থাকছে, মাংস থাকছে, ভেরি রিচ, খুব রিচ, দোকানেরটা না। সব হালিমই রিচ, তবে সেফটির দিক থেকে, এবং হালিম বানানো কি খুব কঠিন জিনিস, ভীষণ সহজ ব্যাপার। তো সুতরাং জাস্ট শিখে নেওয়ার জিনিস আমি কিভাবে বানাবো। আজকাল রেসিপি আছে, মিক্স পাওয়া যায় আজকাল। হ্যাঁ, এছাড়া হালিম অ্যাজ এ হোল, কিন্তু আমাদের কথা হলো যে ওইখানে প্রোটিনটা আমরা খুব কনসেন্ট্রেটেড ফর্মে দিচ্ছি, যে উইচ ইজ রিকোয়ার্ড। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস সব ধরনের প্রোটিন। আর অনেক মূল্যবান তথ্য দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় অন্য কোনো নতুন অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।